সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদের বোনের চ্যানেলে। আপনারা কেমন আছেন? আপনারা নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে। আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের কয়েকটা বিষয় নিয়ে খুব জরুরি কথা বলব এবং আমার কিছু পার্সোনাল প্রশ্নের উত্তর আপনারা আমাকে প্রশ্ন করেন। সেই প্রশ্নের উত্তরগুলো আমি কিছুটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা সাথে থাকবেন ১ম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর যারা নতুন শুরু করছেন অবশ্যই আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এই বোনটার পাশে যদি ভালো লাগে তাহলে। সবার আগেই বলি দেখেন পরিবারের একজন দাজ্জাল যাকে বলে দাজ্জাল ননস তার সাথে আমাকে অ্যাড করে আমার ছবি অ্যাড করে আপনারা কোনো ভিডিও তৈরি করবেন না। সোনিয়া আক্তার রিমার কথা আমি বলছি। আমি তাকে নিয়ে একটা ভিডিও তৈরি করছিলাম আপনারা জানেন সেইজন্য সে আমার চ্যানেলের অনেক বড় ক্ষতি করে ফেলেছে। এদেরকে নিয়ে কথা বলা যায় না। এরা সমাজের ভাইরাস, এরা হলো ক্যান্সারের মতন। এরা সংসারেরও ক্যান্সার। এরকমের ননদ যদি কারো সংসারে থাকে, সে সংসারের সুখ জীবনও হবে না। সে সংসারের কোনো ভাবই টিকতে পারবে না। কারণ ২৪ ঘন্টা যারা ভাবির পিছনে লেগে থাকে, হ্যাঁ? আমি ভিডিওটা তৈরি করছিলাম এইজন্যই যে আপনারা যারা জানেন না তাদেরকে বলি যে আমি কিন্তু এই ধরনের ভিডিও সমাজে যারা এই ধরনের অপপ্রচার করে, সমাজটাকে যারা নষ্ট করে, ধ্বংস করে তাদেরকে নিয়েই আমি কথা বলি। যাতে সেটা করতে না পারে। আর সবচেয়ে বড় কথা ২.৫ মিলিয়নের উপরে তার ফলোয়ার, সাবস্ক্রাইবার। এই মানুষগুলো তার কাছে কি শিখতেছে সেটাই শুধু বলার জন্য এবং অনুরোধ করছিলাম এটা না করার জন্য। কিন্তু সে কি আমার মতন মানুষের অনুরোধ শুনবে? তার তো টাকার প্রয়োজন, ভিউর দরকার। তার কাজই এটা। আমি যখন বুঝে গেছি এটা উনার পারিবারিক শিক্ষা, পারিবারিকভাবে এটা উনি করতেছে সমাজকে নষ্ট করার জন্য। সমাজে উনি মেসেজ দিচ্ছে যে ঘরের বউরা চরম খারাপ এবং এটা দেখে, দেখে সংসারে অনেক অশান্তি সৃষ্টি হচ্ছে সেটা বুঝাবার জন্যই উনাকে আমি ভিডিও তৈরি করেছিলাম। যাই হোক এখন আমি কেন বলতেছি তাকে নিয়ে সেই কথাটা বলতেছি। উনার নামটা উচ্চারণও আমি করতে চাই না। সেটা আমি লজ্জিত মনে করি, আমি ঘেন্না মনে করি। এতটা খারাপ মানুষের নাম মুখে নেওয়া ঠিক না। ঠিক আছে? এখন কেন বলবো? অনেক ভাই বোনেরা আমি দেখছি আপনারা নিশ্চয়ই এখন বুঝতে পারবেন আমি কাদেরকে বলছি। আমার কলিজার ভাই বোনেরা আপনারা প্রতিবাদমূলক ভিডিও তৈরি করতেছেন তাকে নিয়ে। খুবই সাবধানে ভিডিও তৈরি করবেন। আপনাদের কিন্তু অনেক ক্ষতি করে ফেলবে এই ডাইনি। এই সংসারের ডাইনি নামক এই মহিলা। হ্যাঁ? এটা কিন্তু করবে। ভাইয়ের সংসার খাইছে এখন কিন্তু বোনের সংসার নিয়ে ভিডিও শুরু হয়েছে। তা আপনারা দেখবেন তার চ্যানেলে গেলে বোনের সংসার নিয়ে এখন ভিডিও তৈরি করে। উনাকে নিয়ে আপনারা অনেক ভাই-বোনেরাই উনার ছবির সাথে আমার ছবি এড করে আপনারা ভিডিও তৈরি করতেছেন। আমি আপনাদের কাছে আকুল আবেদন করি, অনুগ্রহ করে, অনুগ্রহ করে এরকম একজন নষ্ট মানুষের সাথে আমার ছবিটা আপনারা এড করিয়েন না। প্লিজ আমার ছবি নিয়ে আপনারা সোশ্যাল মিডিয়ায় তার সাথে দিয়ে ভিডিও তৈরি করিয়েন না। হ্যাঁ? আপনারা অনেকে তৈরি করছেন কিন্তু আপনারা থাম্বনেইলে আমার ছবি ইউজ করছেন তার সাথে। যদি আপনাদের আমাকে নিয়ে কোনো কথা বলতে হয়, আমাকে নিয়ে আপনারা ভিডিও তৈরি করতে চান বা আমাকে নিয়ে কোনো বিষয় আপনাদের খারাপ ভালো লাগতে পারে, আপনারা সেটা সমালোচনা করতে পারেন। কারণ সোশ্যাল মিডিয়ার মুখ যারা, তাদের তো আপনারা দেখবেন, তাদের সম্বন্ধে জানতে চাইবেন, তাদের কথাবার্তা শুনবেন। সেখান থেকে তো অনেক কিছু শেখে মানুষে, তাদেরকে ফলো করে, তাই না? সেটা আপনারা পার্সোনালি আমার বিষয় নিয়ে কথা বলতে পারেন। কিন্তু তার সাথে আমার ছবিটা আপনারা জুড়ে দিবেন না। এই খারাপ মহিলার সাথে। সোশ্যাল মিডিয়ায় এরা বেশিদিন টিকতে পারবে না। আপনারা লিখে রাখেন এই কথাটা ইনশাআল্লাহ। টিকতে পারবে না। যুব সমাজ ধ্বংসকারী, নষ্টকারী, সংসার নষ্টকারী। এই যে মনে করেন এমন কিছু নাই যেটা না করে। যে মনে করেন পেশাব যে এরকম করে দেখায়ে তারপর টাকা ইনকাম করছে। হ্যাঁ? যে বাচ্চা কত করছে দেখেন, দেখেন আমার। তো সেজন্য সেখান থেকে তার নাম দিয়েছে মুতুরি মানুষের নাম দিয়েছে, আমি দেইনি কিন্তু। এই মুতুরিকে নিয়ে, ঠিক আছে? তো তাকে নিয়ে আমাকে ছবিটা জড়াইয়েন না। আমার সাথেই করিয়েন না। আর এদের ধ্বংস খুবই নিকটে। আপনারা একটু অপেক্ষা করেন। একে নিয়ে এত ভিডিও তৈরি করারও কিছু নেই। আপনারা চুপ থাকেন, শান্ত হয়ে যান। কোনো ভিডিও তৈরি করিয়েন না আর। দেখেন, এই যে রেহানা রাখি করে একজন ইউটিউবার মহিলা, ঠিক আছে? উনি ১ম যখন ভিডিও তৈরি করত, আমি ৩-৪ বছর আগের কথা বলতেছি। দেখেন তার মিলিয়ন, মিলিয়ন ফলোয়ার, সাবস্ক্রাইবার। তার ভিউ হইতো একটা ভিডিও ছাড়লে এই মতনির মতন এরকমেরই হইতো মনে করেন ২ মিলিয়ন, ৩ মিলিয়ন
৭ সাড়ে ৭ মনে করেন ৪-৫ লক্ষ তার ভিউ হয়ে যেত। ঠিক আছে? তো এখন দেখেন তার বর্তমান একটু তার চ্যানেলে গিয়ে আপনারা দেখবেন। উচ্ছৃঙ্খলা যখন কঠিন পর্যায়ে চলে যায়, তার মতন নষ্ট চরিত্রের মানুষরা যারা দেখে, দেখলেও কাজ হবে না। উপরের মালিক একজন আছে, আল্লাহ একজন আছে, আল্লাহ বিচারের মালিক। সে তখন এদের হাত থেকে বাঁচাবার জন্য এদেরকে ধ্বংস করে দেয়। কারণ অনেক মানুষ তো বোঝে না, না বুঝে এগুলো দেখে যে গুনাহ হচ্ছে, যে মিথ্যা কথা বলতেছে। এই যে রেহানা রাখি সে নাচে, গানে, গায়ে কাপড় থাকে না, কি শরীর নিয়ে কি অবস্থা করে সোশ্যাল মিডিয়ায় শুধু টাকার বিনিময়ে ভিউর জন্য। কিছু তো শেখার নাই। যুব সমাজ নষ্টকারী এই মহিলা। আজকে দেখেন, আপনারা দেখেন ২ দিন ৩ দিন পর ২০,০০০ ভিউ হয়। ৩ দিন ৪ দিন পর ২৫,০০০, ৩০,০০০, ৫০,০০০ ভিউ হয়। কোথায় লক্ষ মিলিয়ন থেকে আরো আল্লাহ নামায় দেবে দেখবেন। আল্লাহ নামায়ে দেবে। এদেরকে আল্লাহ এভাবে রাখবে না। আপনারা একটু নিশ্চিন্তে থাকতে পারেন। এদেরকে আপনারা ছেড়ে দেন আল্লাহর কাছে। যে আল্লাহ হয়তো এদেরকে হেদায়েত দাও, না হয় এদেরকে আমাদের সমাজ থেকে তুলে নিয়ে যাও। সমাজ ধ্বংসকারী এই নারীদেরকে। এদের কি ছিল? কিছুই ছিল না। এই যে মহিলার নামটা বলব না, হ্যাঁ? ঠিক আছে? কিছুই কিন্তু ছিল না ওর। ওর কিচ্ছু ছিল না। সেখান থেকে ও এই চ্যানেল করে ওর দেহ দেখায় নাচ্চা কাইন্না পরিবারের কিচ্ছা কাহিনী শুধু সবসময় শুধু পরিবারের বদনাম করে আজকে সমাজে একটা ভুল নিউজ দিয়ে দিছে যে ঘরের বউয়েরা ভালো হয় না, এরা কুটনি হয়, এরা খারাপ হয়, এরা সংসার ধ্বংস করে। কিন্তু তুই যে একজন জল্লাদ ননস নামে তুই যে সংসার ধ্বংস করতেছিস সেটা তো তুই বলিস না। আমরাও তো কোনো ঘরের পরিবারের বউ, আবার কোনো ঘরের আমরা ননস। আমরাও তো আমাদেরও তো বাইরের বউ আছে। আমরা কোনোদিন আমাদের সাথে কি তর্ক বিতর্ক হয় না? সবার সাথে কি হয় না? আপনারা বুকে হাত দিয়ে বলেন। সবার সাথেই হয়। কারে দেখছেন? এখন আবার শুরু করছে বোন। ওই ভাবি যখন পাত্তা দিচ্ছে না, ব্যবসা শেষ, এখন আবার বোনকে দিয়ে শুরু করছে। বোনের জামাইকে বিদেশ নেব। বোন এখন কেমনে থাকবে? বোন এখন কান্নাকাটি। বোন এখন মনে করেন ১ম জামাই আসছে এত বছর পর বাসর ঘরে কি করলো? চুমা দিল কারে? কি করলো? কি এগুলো তুলে ধরবে এক, এক করে। এইটাই হলো তার কাজ। তো এখান থেকে শেখার কিছু নাই। এটাই বিরোধিতা করছিলাম, এটাই উনাকে নিষেধ করছিলাম যে আপনি নিজের কনটেন্ট করেন। শুধু ভাবিটাকে কুডনি-মুডনি এইটা বইল্যা সমাজটাকে একটা বিশৃঙ্খলা তৈরি করেন না। সমাজে ব্যাড নিউজ আপনি দিয়েন না, সেটা অপরাধ হয়ে গেছে। সেটা ভালো নাই। যাই হোক, এই বিষয় নিয়ে আপনারা আমার ছবিটা প্লিজ দয়া করে তার সাথে দিয়ে আর কোনো ভিডিও আপনারা তৈরি করবেন না। এইজন্য আপনাদের কাছে আমার আকুল আবেদন। এখন আমি বলি, আমার অনেকেই আমাকে প্রশ্ন করেন, অনেকেই আমাকে মানে মাঝে মাঝে ২-১ জন মানে সরি মানে বলেন যে, "আপু আপনার কথাবার্তা ভালো, আপনার বেশভূষা ভালো, আপনি হেজাব পড়েন। কিন্তু হেজাব পরে আপনি যে মিডিয়ার সামনে আসেন, মিডিয়ার সামনে এসে আপনি যে বুড়ো প্লাগ করেন, আপনি যে বুড়ো প্লাগ করেন এটা কি জায়েজ? এটা আপনি কেন করেন?" অনেক বোনেরা আমার কলিজার বোনেরা তারা বলছে, "আপু আপনি রাগ করবেন না, আপনি কষ্ট পাইবেন না। আপনি এই বুড়ো প্লাগটা করবেন না। আপনি বুড়ো প্লাগ করবেন না। আপু আপনার গুনাহ হচ্ছে।" আমি কলিজা থেকে তাদের কথাগুলো আমি আমার বুকে নিয়েছি। আমি নিয়েই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি যাতে আপনাদের এই ভুল ধারণাগুলো ভেঙে যায়। আমার কলিজার বোনেরা, আমি আপনাদেরকে বলি আমি বুড়ো প্লাগ করি না। আমি বুড়ো প্লাগ করি না, আপনারা হয়তো জানেন না যারা তাদেরকে বলি আমি একজন বিউটিশিয়ান। আমি একজন বিউটিশিয়ান। আমি আলহামদুলিল্লাহ আসলে কি অনেক মানে এরকম আমার ভুরুটা হলো চিকন, হ্যাঁ? আমার ভুরুটা চিকন। আমার ভুরুটা অতটা মোটা ভুরু না। আমার চিকন ভুরু আল্লাহ দিয়েছে আমাকে এরকমই সৃষ্টি করছে। ঠিক আছে? তো আমি ব্রু পেন্সিল থাকে না? যে ব্রু পেন্সিল দিয়ে ব্রু আঁকে যেটা, সেটা দিয়ে হয়তো চিকন করে একটু ব্রু পেন্সিল করি। আমি কিন্তু ব্রু প্লাক করি না। কখনোই আমি করি না। আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। আমি তাদেরকে বলি যারা আমার কলিজার বোন, আপনারা আমাকে ভালোবাসেন, আপনারা আমাকে ফলো করেন। আমি যদি কোনো অন্যায় করি সেটা আপনারাও তো করবেন। আপনারা যদি এখান থেকে একজন মানুষ খারাপ হয়ে যান, সেটা কিন্তু আসলে আমি দায়ী সেজন্য, তাই না? সেজন্য আমি এই প্রশ্নের উত্তরটা দিলাম। আমি এটা করি না। আরেকটা কথা বলি, আরো অনেকেই বলেন যে, "আপনি ঠোঁটে লিপস্টিক দিয়ে তারপরে ভিডিও তৈরি করেন কেন?" আমি ঠোঁটে এই যে দেখেন আমি কখনো কোনো লিপস্টিক ইউজ করি না। লিপ বাম থাকে না? কথা বলতে গেলে ভাই বোনেরা ঠোঁটে ভেসলিন জাতীয় যে লিপ বাম এটা দিতে হয়। কারণ নাহলে তো কথা ঠোঁটে কেমন যেন জড়িয়ে যায়। কথা মানে বলতে গেলে কষ্ট হয় ঠোঁট শুকিয়ে গেলে। সেটার জন্য ওই যে ভেসলিনের মতো লিপ বাম এটা আমি ইউজ করি ভিডিও করার সময় বা এমনি সারাক্ষণই আমি এটা দেই। এটা আমি দেই। আর চেহারা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে যতটুকু দিয়েছে ততটুকু নিয়ে আমি সন্তুষ্ট। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এর পরের কথা আমি নিজে থেকেই বলি আমি খুবই শীঘ্রই ইনশাআল্লাহ আমি একেবারে সম্পূর্ণ হিজাব মানে নেকাব করেই আমি আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ। খুবই তাড়াতাড়ি আমি সেটাও শুরু করব।
তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে সম্পূর্ণ হেদায়েতের পথে নিয়ে আসে। তো এটাই আপনাদের কাছে এই প্রশ্নগুলো অনেকেই জিজ্ঞেস করছেন, "আপু আপনি কোথায় থাকেন?" আমি সুইডেনে থাকি। আমার ফ্যামিলি সহ আমার ছেলে, আমার সন্তান, আমার স্বামী সহ আমি সুইডেনে থাকি। আমার দেশের বাড়ি বরিশালে। বরিশালে আমার ফ্যামিলি সবাই থাকে। ওখানে আমার বাড়ি, ওখানে আমার সবকিছু। এই যে আপনারা ক্লিয়ার পেয়ে গেলেন উত্তরগুলো। এই ধরনের প্রশ্নই আমাকে বেশিরভাগ করা হয়। তো আমি চেষ্টা করেছি সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। না দিলে আপনাদের ভিতরে একটা ভুল ভ্রান্ত ধারণা, যদি আমাকে দেখে অন্যজনে ভুল লাইনে থাকে সেটা আমার জন্য খুবই কষ্টদায়ক বিষয়। যাই হোক, দেখেন আজকের এই যে বারিশ সাহকের কথা বলব, যে কিছু কথা বলা লাগে। মডেলিং করে উনি। উনাকে দেখে দেখেন মিলিয়ন ফলোয়ার আছে। আমি কেন বলি উনাদেরকে যে, "বোন আপনারা ঠিক আছে আপনারা করেন।" এই যে দেখলাম গতকালকে, আমি সেই ভিডিও তো দেখান যাবে না। দেখাইলে তো আরো আমি গুনাহগার হয়ে যাব। শুধু জাস্ট কি বলব? উনি পেটের যে দাগ থাকে না? মাতৃকালীন যে দাগটা, বাচ্চা হলে এটা যাদের মা হয় তারা আপনারা জানেন, একটা দাগ পড়ে। ওই দাগটা উঠাবার জন্য উনি পার্লারে গেছে। সমস্ত পেটটা একদম উদলা করে দিয়ে উনি জাস্ট বুকের উপর একটা রুমাল চিকন করে দিয়ে উনি পেটটারে একদম উলঙ্গ করে সেটার উপরে মেশিন ঘুরিয়ে উনি সেই দাগ উঠাচ্ছে আর সেটা অ্যাডভার্টাইজ করতেছে। আপনারাও এরকম করেন। কেন? কিসের জন্য বোন? একটু আসেন না হেদায়েতে প্লিজ চলে আসেন। এটা আপনাকে দেখাইতে হবে কেন? এটা দিয়েও টাকা ইনকাম করতে হবে কেন আপনার? আপনি উঠাচ্ছেন উঠান। কিন্তু এই যে আমাদের সমাজ, এই যে আপনাকে যে মিলিয়ন ফলোয়ার যারা আছে, ছেলেরাও তো আছে, তারাও তো দেখতেছে। মরতে হবে না বোন? মরতে তো হবে। ফিরে আসুন সেখান থেকে। এগুলো করা বন্ধ। এখন একটু রাজনীতির বিষয়ে কথা বলি। পার্সোনাল নিজেদের কথাগুলো শেষ। যাই হোক, আপনাদের কেমন লাগে সেটা জানাবেন। তো আমি বলব এই যে আমির হামজাকে নিয়ে যে রাশেদ খান, এই যে বিপিন ওরা যে এত লাফালাফি করে লাভ হইল কি? সেই আমির হামজার কাছেই তো এখন পাঠাইছেন লোক সমঝোতা করার জন্য। তো আমি একটা কথা বলি, এমপি যদি হতে হন জামাত ইসলামের আমির হামজার মতন হবেন। আমির হামজার মতন দাপুটে নিতে হবে না, দরকার নাই। বিড়াল-সিড়াল দিয়া দেশ চালানো যাবে না। বাঘ হইতে হবে, সিংহ হইতে হবে। ঠিক আছে? এখন তার কাছে তো গেছে। মীমাংসা হওয়ার জন্য তার কাছে যাওয়া লাগছে না? তার কাছেই গেছে সেটা। এখন আমি আরেকটা কথা বলব আসিফ আকবরকে নিয়ে একটা কথা। সোশ্যাল মিডিয়া এখন ভাইরাল কথা সেটা নিয়ে। আসিফ আকবরকে নিয়ে আপনারা তো জানেন যে গান গায় যে, আসিফ আকবরের কথা আমি বলতেছি। উনি একটা কথা বলছে, উনি নাম উল্লেখ করে নাই কিন্তু সবাই বুঝতে পারছে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছে যে এখন ভালো পোশাক পরে, টাই স্যুট পরে এখন কথা বলছিলেন তো আপনারা ছিলেন, গুম ছিলেন। এই হলো গুমের সুরাত। ওখানে কি শিখছেন শুধু এই ওখান থেকে আসছেন শুধু এই যে এই সংবিধান নিয়ে। আচ্ছা উনি যদি এই কথাটা বলে থাকে উনি খারাপ কি কথা বলছে? উনি মিথ্যে কথা বলছে। সম্পূর্ণ ১০০ র উপর ২০০০% আমি সাপোর্ট করব। এই আসিফ আকবরের পক্ষে আমি আছি। বিএনপির যখন দুর্দিন গেছিল, তখন এই আসিফ আকবর ছিল বিএনপির পিছনে। ভুলে গেছেন আজকের? ভুলে গেছেন? উনি তখন উনার সন্তানকে দিয়ে দিছিল। জুলাইয়ের সময় রাস্তায় নেমে বের করে দিয়েছিল যে, "নিয়ে যান আমার সন্তানটাকে।" এই সে আসিফ আকবর যে গান গাইতে পারে না, স্টেজ পারফর্ম করতে পারে না, কিছু করতে পারে না। তার সবকিছু বন্ধ করছিল। আজকে তার মুখের উপর কথা বলেন কোন সাহসে? কোন সাহসে কথা বলেন? বিএনপির কার এমন স্পর্ধা আছে এই আসিফ আকবরের উপর কথা বলতে? সে কি মিথ্যা বলছে? সে কি সালাউদ্দিন সাহেবকে মিথ্যা কথা বলছে? হ্যাঁ? কেমনি মিথ্যা কথা বলছে? তো যদি মিথ্যা কথা বলে তাহলে তো এখানে এই যে বিকাশ নূর মানে নুরুল হক নূর, তারপরে এই যে রাশেদ খান এরা তো বলতেছে যে জুলাইয়ে যেদিনকে মনে করেন হাসিনা পালায়ে যাবে তার আগে থেকেই যখন তারা এই ছাত্র আন্দোলন যখন চলতেছে তখন নাকি সালাউদ্দিন সাহেব প্রত্যেকদিন তাদের সাথে ফোনে তাদেরকে নাকি সাজেশন দিছে কি করবে না করবে, কোথায় যাইবে, কোথায় দাঁড়াবে, কারে মারবে, কারে কি করবে। এখন আমার কথা হলো যদি এইটা যদি আপনাদেরকে তারা বলতে পারে তাহলে সে পালাই তো, তাহলে সে গুম ছিল কিভাবে? আপনাদের কথাই আপনারা বলেন। যদি সেটা সে করে থাকে তাহলে গুম মানে কি এইটা? এই মানে কি গুম? গুম মানে তো ইলিয়াস হোসাইন। আজ পর্যন্ত ফেরত আসতে নাই। আসতে পারছে? ইলিয়াস আসতে পারছে? এই যে আপনাদের বিএনপির নেতা আসতে পারছে? উনি তো আসতে পারে নাই। তাহলে এ হলো গুম। এখন আপনারাই সবকিছু বলেন। এটা বলতে গেলে দোষ হয়ে যায়। এটা বলা যাবে না। এটা বললে সমস্যা। ফিরে আসেন এখান থেকে। কথা দিয়ে কথা শুধু বাড়াবেন না। এই যে দেখেন রাশেদ খান যখন উনার 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 জেলায় যখন উনি যখন ভোট করলো, ইলেকশন করলো, উনি কিন্তু ৩ নাম্বার হয়েছে, ৩ নাম্বার। ছাগলের বাচ্চা বুঝেননি? ১, ২, ৩ ৩ নাম্বার হয়েছে উনি। 1st, 2nd, 3rd। 3rd হয়ে কিন্তু উনি পাগলা হয়ে জামাতের পিছনে লাগা শুরু করলো যখন উনি জামাতের সাথে পারল না।
তখনই কিন্তু উনি এই পাগল হয়ে গেল পুরা ৩ নাম্বার হওয়ার পর। এরা কিন্তু উনি ভালোই ছিল। উনি কখনো জামাতের বিরুদ্ধে এরকম কথাবার্তা বলে নাই। জামাতকে শয়তান, ময়তান, মুনাফেক, জারো সন্তান এমন কিছু নাই যেটা উনি না বলে। এই জামাত ইসলামকে। তা এটা করে কি টিকতে পারবে? এই নুরুল হক নূর আর এই রাশেদ খানের জন্য জামাত ইসলাম এই বিএনপিকে অনেক মাসুল দিতে হবে, গুনতে হবে ভবিষ্যতে। মনে রাখবেন আপনারা। যেমন ইনু মোমেনের জন্য এদের জন্য যেমন মনে করেন আজকের আওয়ামী লীগ পালাইছে না, এদের কারণে এদের পালাইতে হবে, এদেরকে সংশোধন করা। একটু মনে হয় ভালো হয়েছে, এখন মনে হয় একটু শান্তিং মনে হয় খাইছে তারেক রহমানের, এই জন্য আবার দৌড়াইছে এখন এই গণ অধিকার পরিষদ, এখন গেছে সেই ইয়ার কাছে, হুজুরের কাছে গেছে, আমির হামজার কাছে গেছে এখন সমঝোতা করার জন্য। আর একজন গণ অধিকার পরিষদ নর্তকী নিয়েছে, নষ্ট মহিলা। নষ্ট যদি হয়ে থাকে সবার আগে আপনার 14 পুরুষের নারীরা নষ্ট। কারণ আমি নিরসে আমার এগেনস্টে এমন ভাবে আঙ্গুল তোলার মতো সৎ সাহস কারো নাই যে আমার চরিত্র নিয়ে কথা বলবে, আর আপনারা আমাকে নিয়ে বাজে কথা বলেন। আরে আমি কি আপনি জানেন? আমি একজন বীরের সন্তান, বীর। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমি একজন দেশপ্রেমিকের স্ত্রী। আমি একজন 24-এর গণঅভ্যুত্থানের জুলাই সৈনিক। আপনি আমাকে নিয়ে কথা বলেন? এত বড় দুঃসাহস আপনার! এই জুলাইয়ের আন্দোলন সংগ্রামে এই গণ অধিকার পরিষদের যেই পরিমাণ ভূমিকা ছিল, আপনাদের জামাত শিবিরের ভূমিকা কোথায় ছিল? কোথায় ছিলেন আপনারা? আপনারা নির্লজ্জ। আপনারা কথা বলেন আবার নারীদেরকে নিয়ে। দৌলদিয়ার নেত্রী এগুলো, বুঝছেন? এই একটা মহিলারা নেছে যা তা ভাষায় কথা বলে, যা তা ভাষায় কথা বলে। এই আমির হামজার এই দৌলদিয়ার নেতৃত্ব আপনারা নিশ্চয়ই দেখছেন, ওর চেহারা শান্তিকে দেখছেননি কি ভয়ঙ্কর? এগুলা নেছে এই আমতারিকার দলে দেখছেন না কতগুলা নেছে, কি নেক্সের নিক নষ্ট। আচ্ছা, লাস্ট আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হলো কি যে মানুষ এতটা নিচে নামতে পারে। গতকালকের আমাদের ঈদে মিলাদুন্নবী গেছে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন, ঈদে মিলাদুন্নবী গেছে। দেখেন তাকে নিয়েও এই যে রাসেল আছে না, রাসেল ওর দল, এই যে কি ওদের এগুলোর নামটাও আমি আসলে মনে রাখতে পারিনি, যে নায়ক ওই যে আপনারা ছোট করে ভিডিও দেখেন তারপরে আমি আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মদিন। উনি এই দিনে এই দুনিয়াতে আগমন করেছেন। আজকে সারা বিশ্বে ওনার জলসে জুলুস পালন হচ্ছে, এবং উনি হচ্ছেন আমাদের শুধু আমাদের নবী না, আমাদের দয়াল নবী, আমাদের বিশ্বের নবী। আজকে সেই বিশ্ব নবী আমাদের দয়াল নবীর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে একটা ছোটখাটো একটা কেক আমরা হচ্ছে আজকে কেটে আমরা পালন করব। সবাই মিলে ঠিক আছে শুভ জন্মদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই দেখছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তামাশায় দেখেন কি পোশাক আশাক নিয়ে, কি নিয়ে তার জন্মদিন এরা কেক কাটতে আসছে। দেখেন কি বলবেন, কয়জন থামাবো বলেন? কয়জনকে বলবেন? কি আপনার দরকার কি? আপনার ইয়ানফসি আপনি কন এই তোদেরকে একটা কথা বলি, তোরা যে দুই একজন আছোস মুরুক্কের দল, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তুমি শুধু রোজা করবা, নামাজ পড়বা, তুমি জানা যেতে পারবা, তোমার জন্য রাইখা দিছে আল্লাহ জানা, তুমি কোনো প্রতিবাদও করবা না, অন্যায়ের প্রতিবাদ তুমি করতে পারবা না, কিচ্ছু করবা না। তুমি এমন হুজুর শুধু তোমারে নিয়ে তুমি ইয়ানফসি করবা, এটা তোমাকে আল্লাহ কোনখানে বলছে? কোনখানে বলছে আমাকে বললে দে। অসভ্যগুলা বলতে হবে তো, বলতে হবে। প্রথম মুখ থেকে মুখ দিয়া করতে হবে, হাত দিয়া করতে হবে, হাত দিয়ে না পারলে তাদেরকে মনে করেন ঘেন্না করতে হবে, ঘেন্না, লাস্টে ঘেন্না করতে হবে। তো এই হলো দেশের পরিস্থিতি। এইটা করতেছে আমার নবীর জন্মদিন নিয়ে, দেখেন চিন্তা করেন। তো আপনারা জানাবেন কথাগুলো কিরকম লাগলো আপনাদের কাছে, ভালো বলছি না মন্দ করছি বলছি। যারা আমার চ্যানেলে নতুন আসছে, নতুন যারা জয়েন করছেন, যারা আজকে নতুন আমার এই ভিডিও দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।